জীবনে যতদিন না পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, ঠিক ততদিন পর্যন্ত কাউকে পাশেই পাবেন না। একটা চরম বাস্তব সত্যি কথা হলো, প্রতিষ্ঠিত না হতে পারলে যেমন কেউ কাউকে দাম দেয় না, টাকা পয়সা না থাকলেও কিন্তু কেউ কাউকে দাম দেয় না। আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে যখন আমরা খুব কঠিন সময় পার করি, তখন আমাদের পাশে খুব কম মানুষকেই কাছে পাই। জীবনের কঠিন বাস্তবতাগুলোর সঙ্গে তীব্র লড়াই করে যখন আপনি প্রতিষ্ঠিত, তখন আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। আপনার বাহ্যিক সৌন্দর্য বা আকার আকৃতি দেখে কেউ আপনাকে সম্মান করে না, আপনাকে সম্মান করে আপনার সামাজিক অবস্থানের জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বেশ ভোরবেলা ঘুম থেকে উঠেছি। একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে দিনটা অনেকটা বড় হয়ে যায়। সাফান যখন আরেকটু ছোট ছিল, ভোরবেলা ঘুম থেকে উঠলে ওর সঙ্গে সঙ্গে উঠে যেতাম। এখনও তাই উঠি, কিন্তু মাঝে মাঝে দেখাচ্ছে যে ঘুম থেকে উঠে যাওয়ার পর ওর বাবার সঙ্গে খেলা করে, আর আমি একটু চোখ কসলানোর সময় পাই। তারপর শুরু হয়ে যায় সারাদিনের সেই দৌড়ঝাঁপ, একেবারে রাতে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত। প্রথম এই দৌড়ঝাঁপগুলোর সঙ্গে মানিয়ে নিতে কিন্তু অনেকটাই হিমশিম খেতে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেকটাই মানিয়ে উঠেছি। কিচেনের কিছু কাচের জার খালি হয়ে গিয়েছিল, সেগুলো গতকাল রাতে ধুয়ে এখানে পানি ছড়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন এগুলো এক এক করে রিফিল করে ফেলবো। রিফিল করার কাজগুলো বেশিরভাগ সময় সকালবেলায় সেরে নেই, কারণ রান্নার সময় যখন দেখি এটা নেই সেটা নেই, তখন রিফিল করে আবার রান্না করতে খুব বিরক্ত লাগে। ভিডিওটা যারা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমার গত ভিডিওতে অনেক ধীরে ধীরে ভয়েস দিয়েছি, তো বিচক্ষণ যে দর্শক আপুরা আছেন তাদের চোখ কিন্তু এড়াতে পারিনি। অনেক আপুরাই কিন্তু বলেছেন, আপু তুমি অসুস্থ কিনা। এমএন ব্লগ থেকে নাসরিন আপু, শাহিনুর সিদ্দিক আইডি থেকে বুবু সরাসরি তো বলেই ফেলেছে যে ভিডিও তো সবসময়ের মতো ভালো লাগলো, কিন্তু শিশিরের সেই চঞ্চলতাটা ভিডিওতে খুব মিস করলাম। কমেন্টগুলো যখন আমি পড়ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে ভিডিওতে যতই লুকোছাপা দেখাতে যায় না কেন, আসলে সবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। অসুস্থতার কথা ভিডিওতে বলতে একেবারে ভালো লাগে না। আসলে 2-3 দিন ধরে আমার কিন্তু প্রচুর মাথা ব্যথা, ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছিল গত ভিডিওতে, আজকেও মোটামুটি হচ্ছে। মাথা ব্যথার কথা তো বাসায় বলতেই পারি না, যদি বলি মাথা ব্যথা হচ্ছে, সাফানের বাবা সাথে সাথে বলে ফেলে যে সারাদিন ফোন দেখো, ফোন টেপো, এর জন্য মাথা ব্যথা করে। তো একটা মজার কথা হলো, যেদিন আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, সাফানের বাবা ঘরে ঢুকে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে, তুমি এরকম চুপচাপ কেন, শরীর টরীর খারাপ করেছে নাকি। তো তাকে আমি বললাম যে না, আমার আর তেমন কি অসুস্থতা, চারপাশে কত বড় বড় অসুস্থতা, মানুষের কত বড় বড় রোগ হচ্ছে, সেই তুলনায় তো আমি অনেক ভালোই আছি, আমার তেমন কিছু হয়নি। কথাটা শোনার পর সাফানের বাবা আমাকে বলছে যে তোমার অবস্থা কেমন হয়েছে জানো। এক হাজবেন্ড তার ওয়াইফকে দৌড়ে এসে বলছে যে জানো পাশের বাসার রহিম সাহেব না কোমায় চলে গেছে। তো হাজবেন্ডের এই কথাটা শুনে তার ওয়াইফ তাকে বলছে, আরে বাদ দাও, তারা বড় লোক মানুষ, তারা যখন যেখানে ইচ্ছা চলে যেতে পারে, আমরা তো গরিব মানুষ, মন চাইলেই কোথাও যেতে পারি না, কোমা তো অনেক দূরের বিষয়। তো তার এই কথাটা শুনে কিন্তু আমি অনেক এসেছি। তো সাফানের বাবা কিন্তু প্রায় সময় এরকম করে, তার কাছে অসুস্থতার কথা বলেও শান্তি নাই, আবার খুব বেশিক্ষণ ঝগড়া করেও শান্তি নাই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কিচেনের জারগুলো রিফিল করে নিয়েছি, আর এখন সকালে নাস্তার জন্য একটা ভর্তা বানাচ্ছি। কালো জিরা দিয়ে ধনিয়া পাতার ভর্তা আমার ভীষণ রকম পছন্দ। ইচ্ছে ছিল বউ খুদ রান্না করব, কিন্তু বাসায় খুদের যে চাল সেটা শেষ হয়ে গেছে। ছোটখাটো সংসারে বাজার করার ক্ষেত্রেও কিন্তু ঝামেলা আছে, দেখাচ্ছে যে খুব বেশিও আনা যায় না, একেবারে কমও আনা যায় না। বেশি নিয়ে আসলে দেখাচ্ছে যে অনেক সময় নষ্ট হয়ে যায়, পোকা হয়ে যায়, আবার কম নিয়ে আসলে এই যে দরকারের সময় পাচ্ছি না। সাভানের বাবাকে বললে হয়তো বা এখনই বাজার থেকে গিয়ে নিয়ে আসতো,
কিন্তু তার গলায় তো মেয়েকে ঝুলিয়ে দিয়েছি। সে যখন মেয়েকে রেখে বাজার করতে যেত তখন আর ভিডিও করতে পারতাম না, তো সেই জন্য আর যেতে দেইনি। সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ফেলেছি। এই যে মেয়ে এখানে খেলা করছে, তো এখন কিন্তু এরকম খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সে খেলা করে। আমাদের গল্প কথা আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু টিভিতে যখন আমি তোমার ভিডিও দেখছিলাম তোমার ভাইয়াও আমার সাথে ভিডিও দেখছিল। টেবিলটা সাজানোর পর তোমার ভাইয়া বলে উঠলো, বাহ খুব সুন্দর হয়েছে, আপুর রুচি আছে বলতে হবে, আপু সত্যিই অনেক সুন্দর হয়েছে। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আর ভাইয়াকে আমার সালাম দেবেন। আসলে ডাইনিংয়ের লুকটা অনেকেই পছন্দ করেছেন, আমি প্রত্যেকটা আপুকেই ধন্যবাদ জানাচ্ছি। তো মিস্টার ডিআইওয়াই থেকে সস্তায় কি কি কিনেছি সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। আমি আবারও বলছি, মিস্টার ডিআইওয়াই কিন্তু একেবারে সস্তা জায়গা নয়, কিন্তু আমি যতটুকু কেনাকাটা করেছি আমার কাছে মনে হচ্ছিল আমি ঘুরে ঘুরে সব থেকে সস্তা জিনিসগুলোই কিনেছি। কারণ হচ্ছে আমি তো শুধুমাত্র শোরুমটা ভিজিট করার জন্য গিয়েছিলাম, তো শোরুম ভিজিট করতে গিয়েই কিন্তু প্রায় 2200-2500 টাকা শপিং করে ফেলেছি। যদিও সবগুলো জিনিসের দাম আমার মনে নেই, যেহেতু প্রাইস ট্যাগ কোনোটাতেই নেই, কিন্তু কিছু কিছু জিনিসের দাম মনে আছে। যেমন এই ফ্লাওয়ার স্টিকগুলো 100 টাকা করে নিয়েছিল। ফ্লাওয়ারের ব্যাপারে আমি যেটা বলবো, অবশ্যই তারা খুব কম প্রাইজের মধ্যে ফ্লাওয়ার দিচ্ছে। আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো স্পয়লার দিচ্ছি না। আমি যেটা দেখলাম যে ফ্লাওয়ারের যে সেক্টরটা, এখানে বেশিরভাগ ফ্লাওয়ারগুলোই ময়লা হয়ে গেছে, দেখতে পুরাতন লাগছিল। তো এই জিনিসগুলো কিন্তু মিস্টার ডিআইওয়াই এর একটু লক্ষ্য করা উচিত। টাকা দিয়ে তো মানুষ ময়লা হয়ে গেছে বা পুরাতন দেখা যাচ্ছে এরকম জিনিস কিনতে চাইবে না। তো এই যে একটা ঝুড়ি, এই ঝুড়িটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল। এটাতে ফ্রুটসও রাখা যাবে, আবার রুটি বা পরোটা এই সমস্ত জিনিস সার্ভ করা যাবে। ঝুড়িটার এক্স্যাক্ট প্রাইসও বলতে পারছি না, তবে এতটুকু মনে আছে 480 টাকা অথবা 680 টাকা এরকমই হওয়ার কথা। কারণ ঝুড়িটা 680 আর 480-র মাঝখানে বসানো ছিল। তো কাউন্টারে যখন পেমেন্ট করা হয়েছে কত টাকা ওরা নিয়েছে এটা আমি বলতে পারছি না। এখানে দুইটা কিউট কিউট হোল্ডার নিয়েছি, এই হোল্ডারগুলো কিন্তু 180 টাকা করে ছিল। প্রয়োজন ছাড়া আসলে খুব একটা কেনাকাটা করা যায় না, তো আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকুই কেনাকাটা করেছি। এই যে একটা টাওয়েল, এটা নিয়েছি, এটা আমি কিচেনে রাখবো। আর এই টাওয়েলগুলো কিন্তু খুব সফট, কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই টাওয়েলটা সম্ভবত 165 টাকা নিয়েছিল। আর আমার মেয়ে অনেকগুলো খেলনা কিনেছে, যেগুলো আর ভিডিওতে দেখাচ্ছি না। এগুলোই ছিল মিস্টার ডিআইওয়াই থেকে কেনা সব থেকে সস্তার জিনিসগুলো। মিস্টার ডিআইওয়াই এর ভিডিও দেওয়ার পর সেখানে কিন্তু অনেক রকম কমেন্ট ছিল। তার মধ্যে জোহান্স মম রেশমি আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, উত্তরার আউটলেটে যেসব জিনিস দেখালেন আপু, আমি সেই দিন পাগল হয়ে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কের আউটলেটে, সেখানে কিছুই ছিল না। আপনার দেখানো জিনিসগুলোর 3 ভাগের 1 ভাগও পাইনি আমি যমুনার আউটলেটে। কিচেন প্রোডাক্টগুলো তো ছিলই না। আর এত দূর থেকে এত আশা নিয়ে গিয়েছি কেনাকাটা করার জন্য, বৃষ্টির মধ্যে গিয়ে পুরাই হতাশ হয়ে গেছি। কর্তৃপক্ষের উচিত রেগুলার বেসিসে প্রোডাক্টগুলো ফিল আপ করা। মাথাটা খারাপ করে বাসায় ফিরেছি। বিশ্বাস করবেন না আপু, কতদিন ধরে আমি বাসায় আর কিচেন সাজানোর জন্য শুধু ডিআইওয়াই থেকে প্রোডাক্ট কিনবো বলে এত দূর থেকে গিয়েছি, কিন্তু কিছুই কিনতে পারিনি। তো রেশমি আপুর কমেন্টটা কিন্তু আমার যুক্তিযুক্ত মনে হয়েছে, কারণ আমি যাওয়ার আগেও কিন্তু অনেকগুলো ব্লগ দেখে গিয়েছি। যাওয়ার পর আমি যখন ভিডিও করছিলাম অনেকগুলো সেলফ কিন্তু খালি ছিল। আবার ফুলের ব্যাপারটা তো আমি নিজে থেকেই বললাম। আসলে এত দূরে থেকে আশা নিয়ে কোনো জিনিস কেনার জন্য যখন যাওয়া হয়, যে যখন কিছুই পাওয়া যায় না তখন তো হতাশ হওয়াটা স্বাভাবিক। এমন হয়ে গেলে কিন্তু হাজবেন্ডেরও ঝাড়ি শুনতে হয়। তো আসলে রেশমি আপুর অবস্থাটা আমি বুঝতে পারছি। আসলে মিস্টার ডিআইওয়াই এর এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য রাখা উচিত। সস্তা সস্তা বলে যে একটা পাবলিসিটি, এই জিনিসটা কিন্তু একেবারেই সঠিক নয়। সেখানকার জিনিসগুলো কিন্তু একেবারেই সস্তা নয়, যেটা আমি আমার গত ভিডিওতে বলেছি। তো যাই হোক, এখন আমি দুপুরে রান্নাটা করে ফেলবো। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছি। অন্য আরেকটা চুলাতে আমি মুরগির মাংস বসিয়ে দিচ্ছি। আমাদের বাসায় কিছুদিন আগ পর্যন্ত মাছটা বেশি খাওয়া হতো মাংসের তুলনায়, কিন্তু ইদানিং মেয়ে মাংসটা খুব পছন্দ করছে। যদিও একরকম খাবার কিন্তু দেওয়া ভালো না ওকে খাওয়ানোর জন্য, যেহেতু একসাথে রান্না করে ফেলি। তো
তো সেই জন্য ওর পছন্দটাও একটু দেখতে হয়। শুধু মাংস খেতে থাকলে তো শরীর একেবারে কষা হয়ে যাবে, একটু সবজি তো খেতে হবে। তো সবজিটাও কিন্তু যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করি তাহলে খায়, তাছাড়া খেতে চায় না। তো মিষ্টি কুমড়াটাও খেতে দেবো, এর জন্য এখানে কিছু চিংড়ি মাছ দিয়েছি। আমাদের বাসায় সবাই পাকা মিষ্টি কুমড়া থেকে কাঁচা মিষ্টি কুমড়াটা খেতে বেশি ভালোবাসে। তো এখানে অল্প একটু চিনিও দিয়েছি। আসলে কাঁচা মিষ্টি কুমড়া যে খাওয়া যায় এটা কিন্তু বিয়ের আগে আমি জানতাম না, কারণ আমাদের বাসায় কোনো সময় কাঁচা মিষ্টি কুমড়াটা খাওয়া হতো না। তো এই বাসায় আসার পরে আসলে কাঁচা মিষ্টি কুমড়াটা খাওয়া শিখেছি। আমার গত ভিডিওতে শারমিন কিচেন আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, মাশাল্লাহ আপু তোমার চুলাটা খুব সুন্দর হয়েছে, তোমার হাত দুটো একেবারে আমার জায়ের মতো। চুড়ি আর আংটি পরা হাতগুলো যখন ভিডিওতে নড়াচড়া করে দেখতে খুব ভালো লাগে। আর তুমি যখন চুলাটা অন করছিলে আমি কিন্তু বিসমিল্লাহ বলেছিলাম। তো শারমিন আপুর কমেন্টটা পড়ে এত ভালো লেগেছে। আসলে চুলাটা যেদিন প্রথম আমি অন করি আমি নিজেও কিন্তু বিসমিল্লাহ বলেই অন করেছিলাম। মানুষের কোনো শখ বা অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ হওয়া কিন্তু সবাই সহ্য করতে পারে না। হানি মধু আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, মাশাআল্লাহ শিশির সোনা চুলাটা অনেক সুন্দর হয়েছে, এভাবেই তোমার সব স্বপ্নগুলো সত্যি হোক, জীবনের সব অপূর্ণ আশাগুলো পূরণ হয়ে যাক, আল্লাহর কাছে সবসময় দোয়া করি। শারমিন আপুকে অনেক অনেক ভালোবাসা তো জানাচ্ছি, সাথে আমার হানি মধু আইডি থেকে বিথি আপুকেও অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। দূর থেকে এভাবেই দোয়া রেখো আমার জন্য, আমার পরিবারের জন্য। মুক্তা লাইফস্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু তোমার ট্রাইপডটা কত ইঞ্চি, বড় ট্রাইপডটা কীরকম একটু দেখিয়ে দিও, আর কোথা থেকে নিয়েছিলে। তো আপু তোমার জন্য দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার বড় ট্রাইপড। যদিও এই ট্রাইপডটা এর আগেও দেখিয়েছি, তো তোমার জন্য আবারও দেখিয়ে দিলাম। আসলে এটা কত ইঞ্চি সেটা বলতে পারছি না, কিন্তু এটা ছোট বড় করা যায়, তুমি তোমার প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবে। আর এটা আমি টাঙ্গাইল কোনো একটা সুপার শপ থেকে নিয়েছিলাম। এই ট্রাইপডটা দিয়ে আগামাথা ছাড়া যেরকম পারি সেরকম ভিডিও আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি। অনেক আপুরাই বলেন, আপু সাফানকে সবসময় তোমার সঙ্গে খেলা করতে দেখি, ভাইয়ার সঙ্গে কখনোই দেখি না। তো সেই সব আপুদের জন্য বলছি, আসলে ওর বাবা তো সবসময় বাসায় থাকে না, যতক্ষণ সময় পায় বাসায় আসার পর মেয়েকে কিন্তু দেওয়ার চেষ্টা করে। তো এটা রাতের বেলা, তখন প্রায় রাত 11:30টার মতো বাজে। বাবার সঙ্গে এই যে খেলার জন্য বসেছে, বলছি চলো ঘুমাতে চলো, কিন্তু আমি জানি এই খেলা আরো 1 থেকে 1.5 ঘন্টার মতো চলবে। সারাদিন না পাওয়ার পর রাতে যখন বাবাকে কাছে পায় আসলে কি থেকে কি করবে সেটা বুঝতে পারে না। প্রত্যেকটা বাচ্চা মনে হয় এরকমই হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।